এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মেঘমালা আকাশে। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মা কানিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ খালামণি, আমিও ভালো আছি। খালামণি, আমার তো ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হয়েছে। কাল আমি আমাদের বাসায় এসেছি। ও তাই নাকি কানিস, খুব ভালো করেছো। তা কতদিন থাকবে এবার? খালামণি, এই তো প্রায় 1 মাসের মতো থাকবো। 1 মাস? সে তো অনেক দিন। এক কাজ করো মা, অনেকদিন হলো তোমাকে দেখি না, ওই একটু মাঝে মধ্যে ফোনেই কথা হয় যা। তুমি আমাদের বাসায় বেড়াতে চলে আসো মা। তুমি আসলে ফাতেমা ওমর অনেক খুশি হবে। হ্যাঁ খালামণি, আম্মু কাল রাতেই বলছিলেন আপনাদের বাসা থেকে ঘুরে আসতে। তাই নাকি মা কানিস? তাহলে আপুকেও সঙ্গে করে নিয়ে এসো। না খালামণি, আম্মু যেতে পারবে না। আম্মু বললেন আমাকে একাই যেতে, কিন্তু আমি তো আপনাদের বাসা চিনি না, যাব কি করে? আরে কি যে বলো না কানিস, তুমি তো এখন বড় হয়েছো, ইউনিভার্সিটিতে পড়ছো, আর বলছো কি না তুমি আমাদের বাসা চেনো না? মানুষকে জিজ্ঞেস করতে করতে লন্ডন পর্যন্ত যাওয়া যায়, আর আমরা তো থাকি রসুলপুরে। তুমি একটা বাস ধরে রসুলপুর চলে এসো, আমি বাস স্ট্যান্ডে ওমরকে পাঠিয়ে দেব। ওমর গিয়ে তোমাকে বাসায় নিয়ে আসবে, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে খালামণি, তাহলে তো ভালোই হয়। আপনি 4টার দিকে ওমরকে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে মা কানিস, সাবধানে এসো। আচ্ছা ঠিক আছে খালামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম আম্মি জান, কার সাথে কথা বলছিলি? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর, তোমার খালাতো বোন কানিজের সাথে কথা বলছিলাম। ও, কানিজ আপু ফোন করেছিলেন? তা কি বললেন উনি? কানিজ আপু এখন কোথায়, ইউনিভার্সিটি নাকি তাদের বাসায়? বাবা ওমর, তোমার কানিজাপুর ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে, সে ছুটিতে 1 মাসের জন্য তাদের বাসায় এসেছে। তাই নাকি? কানিজ আপু 1 মাসের ছুটিতে তাদের বাসায় এসেছেন? তা আম্মি জান, তুমি কানিজ আপুকে আমাদের বাসায় আসতে বললে না কেন? কানিজ আপু আসলে অনেক মজা হয়, তার ইউনিভার্সিটি গল্প শোনা যায়। আমিও বড় হলে কানিজ আপুর মতো ইউনিভার্সিটিতে পড়বো। হ্যাঁ বাবা ওমর, অবশ্যই পড়বে। একটা খুশির সংবাদও আছে, তোমার কানিজাপু আজ বিকেলে আমাদের বাসায় আসবেন। সত্যি বলছো আম্মি জান? কানিজ আপু আজ বিকেলে আমাদের বাসায় আসবে? হ্যাঁ বাবা ওমর, কানিজ বলেছে বিকেলে বাস স্ট্যান্ডে এগিয়ে যেতে। তোমার কানিজাপু তো আমাদের বাসা চেনে না, তাই ওকে গিয়ে নিয়ে আসতে হবে বাবা। আচ্ছা ঠিক আছে আম্মি জান, তুমি কোনো চিন্তা করো না, আমি বাস স্ট্যান্ডে গিয়ে কানিজ আপুকে নিয়ে আসবো। তা কানিজ আপু কয়টার দিকে বাস স্ট্যান্ডে আসবেন? 4টার মধ্যে সে চলে আসবে। তুমি এক কাজ করো, আসরের নামাজ শেষ করে মাহাদিকে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাও। আচ্ছা ঠিক আছে আম্মি জান। উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারা। আসসালামু আলাইকুম ভাই মাহাদি। ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর। আচ্ছা ভাই মাহাদি, এখন কি তোমার কোনো কাজ আছে? না ভাই ওমর, আমার এখন তেমন কোনো কাজ নেই। একেবারে মাগরিবের সালাত আদায় করে বাসায় গিয়ে পড়তে বসবো। ও, তুমি আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায় ভাই ওমর? এই তো একটু রসুলপুর বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে কেন ভাই? তুমি কি বাসে চড়ে কোথাও যাবে? আমি কিন্তু ভাই বাসে চড়তে পারবো না, বাসে চড়লে আমার খুব ভয় করে। ভাই মাহাদি, তুমি পুরো কথা না শুনেই মাঝখান থেকে কথা বলা শুরু করো। শোনো, আমি কোথাও যাব না, আমার আপুকে আনতে বাস স্ট্যান্ডে যাব। ভাই ওমর, আপু? তোমার আবার বড় আপু আছে নাকি? আমি তো জানি ফাতেমাই তো তোমার একমাত্র বোন। আরে ভাই মাহাদি, তুমি আবারও কথা বলা শুরু করলে। আমি আমার নিজের বোনের কথা বলিনি, আমি কানিজাপুর কথা বলেছি। কানিজাপু আমার খালাতো বোন, বুঝেছো? কানিস আপু, তার বাসা কোথায়? তাদের বাসা দিনাজপুরে। আপু ইউনিভার্সিটিতে পড়েন, অনেক মেধাবী ছাত্রী। তার ইউনিভার্সিটি সেমিস্টার ফাইনাল এক্সাম শেষ হওয়াতে সে ছুটিতে বাসায় এসেছেন, তাই সে আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে আসবেন। কি বলো ভাই ওমর, সে ইউনিভার্সিটিতে পড়ে? ভাই ওমর, আমারও না ইউনিভার্সিটিতে পড়ার খুব ইচ্ছে।
হ্যাঁ ঠিক বলেছো ভাই মাহাদি, আমারও খুব ইচ্ছে কানিজ আপু আসলে আমি তার কাছ থেকে পরামর্শ নিতে পারবো কিভাবে পড়াশোনা করলে আমরা ইউনিভার্সিটিতে যেতে পারবো। ঠিক আছে ভাই ওমর, আচ্ছা চলো আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সুবহান। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওমর। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আপু পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার বন্ধু মাহাদি। ও মাহাদি, খুব সুন্দর নাম। কেমন আছো মাহাদি? জি আপু, আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় যেতে যেতে কথা বলি। বাতাসের বাই বিহনের নদী আপু এইবার তুমি আমাদের বাসায় কতদিন থাকবে? ওমর, এবার যেহেতু আমার লম্বা ছুটি, তাই তোমাদের বাসায় 7 দিনের মতো থাকবো। আর 7 দিন থাকবো নানু বাড়িতে, আর 7 দিন থাকবো আমার ফুপির বাড়িতে, আর বাকি দিনগুলো আমাদের বাড়িতে থেকে ইউনিভার্সিটিতে চলে যাব। আপু ইউনিভার্সিটির কথা শুনে মনে পড়ে গেল, আচ্ছা আপু ইউনিভার্সিটি দেখতে কেমন? আমাদের স্কুলের মতন? না ওমর, ভার্সিটি অনেক বড়। ইউনিভার্সিটি হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়, আর সেখানে সবাইকে উচ্চশিক্ষিত করে গড়ে তোলা হয়। তাই নাকি আপু? আমার না ইউনিভার্সিটিতে পড়ার খুব ইচ্ছে। আমারও ইচ্ছে আপু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা ইউনিভার্সিটিতে পড়তে পারবে, তবে এর জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে, বুঝেছো? ছোট থেকে ক্লাসের সমস্ত পড়া রেডি করতে হবে, স্যারদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, স্যার যে হোমওয়ার্ক দেয় সেটা প্রতিদিন করে নিয়ে যেতে হবে। তাহলে দেখবে একসময় তোমরাও ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, ঠিক আমার মতো। ইনশাল্লাহ আপু, আমি অবশ্যই কঠোর পরিশ্রম করব, তোমার মতো ইউনিভার্সিটিতে পড়ব। রিকশাওয়ালা চাচা থামুন থামুন, এইটাই আমাদের বাসা। আপু তুমি নামো। হারায় মেঘমালা আকাশে উড়ে আসসালামু আলাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম। আরে কানিস, এসে পড়েছো? এসো মা, ভেতরে এসো। আসে ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় বলো মা কানিস, কেমন আছো? তোমার বাবা মা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ খালামণি, সবাই অনেক ভালো আছে। আমিও ভালো আছি। ফাতেমা আর খালুজানকে তো দেখছি না। ফাতেমা ওর ঘরেই আছে। ফাতেমা, ফাতেমা এইদিকে এসো, তোমার কানিজ আপু এসেছেন, আর তোমার খালুজান অফিসে গেছেন। মায়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তো অনেক বড় হয়ে গেছো ফাতিমা, তোমাকে কত দিন থেকে দেখি না। আপু তুমিও তো অনেক বড় হয়ে গেছো, আর মডার্ন হয়ে গেছো দেখছি। আর বলো না ফাতেমা, ইউনিভার্সিটিতে পড়ি, ওখানে একটু মডার্ন হয়ে চলাফেরা করতে হয়। ওখানকার সবাই মডার্ন। ছায়ায় আল্লাহ ফাতেমা দেখো তো কে এসেছেন, মনে হয় তোমার আব্বুজান এসেছেন। আসসালামু আলাইকুম আপুজান। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা। আপুজান, কানিস আপু এসেছেন। তাই নাকি? কানিজ এসেছে? হ্যাঁ আপুজান, সোফায় বসে আছে। আসুন ভেতরে আসুন। মেঘমালা আকাশে উড়ে আসসালামু আলাইকুম খালুজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন মা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খালুজান, আমিও ভালো আছি। মা কানিজ, একটা ব্যাপারে কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। কি বলছেন খালুজান? কি বিষয়ে মন খারাপ হলো আপনার? মা কানিজ, তোমার তো এমন পোশাক আশাক ছিল না, তুমি তো পর্দাশীল ছিলে। এখন তা দেখছি পুরো ওয়েস্টার্ন পোশাক পরে ঘুরছো। এসব পোশাক তো আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না মা। ও খালুজান, এই ব্যাপার। আসলে প্রথম প্রথম আমিও ইউনিভার্সিটিতে বোরখা পরে যেতাম, কিন্তু আমার ক্লাসমেট বন্ধু বান্ধবরা সবাই আমার বোরখা দেখে হাসাহাসি করত, আমি নাকি খ্যাত, এসব বলেও অপমান করত। এসব কথা আমার শুনতে ভালো লাগছিল না, তাই আস্তে আস্তে আমি নিজেকে বদলে ফেলেছি। বোরখা পরা ছেড়ে আমি এই ধরনের পোশাক পরি। এখন সবাই অনেক খুশি, আর এখন আমার অনেক বন্ধুও হয়েছে।
এটা তুমি কাজ করেছো মা কানিজ, ভালো কাজ। কেউ যে ভালো চোখে দেখবে না এটাই তো স্বাভাবিক। তুমি যেটা করেছো সেটা অন্যায় কাজ। এই দুনিয়ার লোকেরা হাসাহাসিতে আমাদের কোনো কিছু আসে যায় না। তোমাদের তো আখিরাতে মহান আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজ ইবাদতগুলোর মতো পর্দা করাটাও কিন্তু ফরজ। আর তুমি কিনা পর্দার বরখালাফ করছো, ওয়েস্টার্ন প্রকৃতির পোশাক পরছো। খালুজান, বোরকা না পরতে পরতে এখন আর বোরকা পরতে আমার ভালোই লাগে না। বোরকা পরলেই খুবই গরম লাগে। কি বলছো মা? মহান আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দেহ পর্দা দ্বারা আবৃত করে রাখে, তাহলে কেউই তাদের চিনতে পারবে না। এ দ্বারা সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে যারা পর্দা করে তারা চরিত্রবান নারী। কিন্তু খালুজান, আমি পর্দা করলে যে সবাই হাসাহাসি করে, এজন্যই তো আমি পর্দা করতে চাই না। ওরা হয়তো পর্দার গুরুত্ব বুঝতে পারছে না। ওরা যদি পর্দার গুরুত্বই বুঝতে পারত তাহলে হাসাহাসি করা তো দূরের কথা, বোরকা ছাড়া বাহিরেই যেত না। খালুজান, তাহলে তো আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। হ্যাঁ মা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে নারী পর্দা ছাড়া বাইরে হয় তার দিকে শয়তান চোখ তুলে তাকায়। তিনি আরো বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 1, পিতামাতার অবাধ্য সন্তান। 2, যে নারী পুরুষের অধীনস্থে পর্দায় চলাফেরা করে না। আর 3, যে নারী নারী হওয়ার পরেও পুরুষদের মতো চলাফেরা করে। হায় আল্লাহ, এ তো দেখছি খুবই ভয়াবহ পাপ। আমি তো তাহলে জান্নাতে যেতেই পারবো না। না না, এমন কাজ আমি আর কখনোই করব না খালুজান। আল্লাহ তাআলা কি আমায় ক্ষমা করে দেবেন? হ্যাঁ মা কানিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তবে যে কাজের জন্য তুমি ক্ষমা চাইবে সেই কাজ আর কখনোই করা যাবে না। হে আল্লাহ, আমি আর পর্দার বেখেলাপ করে কখনোই চলাফেরা করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। আমিন। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় বাবা আব্দুল আওয়াল বাড়িতে আছো নাকি কাজে গেছো? আমার কাছে একটু এসো বাবা। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়া। না মা, আমি এখনো কাজে যাইনি। বলেন কি বলবেন। বাবা আব্দুল আওয়াল, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো বাবা। কি আবুল তাবুল কথা যে বলেন না মা। আপনার কি আর এমন বয়স হয়েছে বলুন যে আপনি এখনই মারা যাবেন? আপনি তো এখনো আমাদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সামান্য একটু জ্বর এসেছে, তার জন্যই কি না আপনি মারা যাবেন? না বাবা আব্দুল আওয়াল, আমার এই জ্বর সাধারণ কোনো জ্বর নয়। কাল রাতে শরীর কেঁপে কেঁপে বারবার জ্বর আসছিল। তখনই আমার মনে হয়েছিল প্রাণটাই বুঝি বেরিয়ে যাবে। তবুও আল্লাহর কৃপায় রাতটা কোনো রকমে পার হয়েছে। কি বলেন মা? রাতে আপনার এত জ্বর এসেছিল, আমাকে ডাক দিতে পারেননি? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বৌমা। কি হয়েছে আম্মা? কি নিয়ে আপনার সাথে কথা বলছেন? রমিচা, মা বলছে মা নাকি আর বাঁচবে না। কাল রাতে নাকি বারবার কেঁপে কেঁপে জ্বর এসেছিল। কি বলেন? এত জ্বর এসেছে আম্মার? আমাদের ডাকেননি কেন? সেটা তো আমিও এসে বললাম। দাদি, এখন তোমার কেমন লাগছে? বেশি ভালো না রে দাদু ভাই। মনে তো হচ্ছে তুমি তোমার দাদিমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আম্মা, আপনার কি বেশি খারাপ লাগছে? কি ব্যাপার, আপনি এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান, ডাক্তার নিয়ে আসেন। না বাবা আব্দুল আওয়াল, ডাক্তার লাগবে না। তুমি এক কাজ করো, তোমার বড় ভাই আব্দুর রহমানকে ফোন করে গ্রামের বাড়িতে আসতে বলো। অনেক দিন হয়ে গেল ছেলেটার মুখ দেখি না। আমি তো ওই ইট পাথরের শহরে গিয়ে থাকতেই পারি না।
ছেলেটাই আমার চাকরির জন্য শহরে গিয়ে পড়ে আছে। আমি আমার নাতি নাতনি ফাতেমা ওমর আর ছেলের বউ আয়শা আর ছেলেকে দেখতে চাই। তাড়াতাড়ি ফোন করো বাবা আব্দুল আওয়াল, আমার হাতে যে একদমই সময় নেই। কি বলছেন মা? ভাইজান কি এখন আসতে পারবেন? ভাইজান তো মনে হচ্ছে এখন অফিসে গেছেন। বাবা আব্দুল আওয়াল, তোমাকে ফোন করতে বলেছি, তুমি করো। আমার যে শরীরের অবস্থা একদম ভালো নেই। আপনার কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেছি মা। আমি আপনাকে হারাতে চাই না মা। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আপনি আপনি একটু অপেক্ষা করেন। বাবা আব্দুল আওয়াল, তুমি তোমার বড় ভাই আব্দুর রহমানকে ডাকো, আমার ডাক্তারের কোনো দরকার নেই। ঠিক আছে মা, আমি এক্ষুনি বড় ভাইকে ফোন করছি। মাঝে খুঁজি তোমায়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই আব্দুল আউয়াল, কেমন আছো? তোমার মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ভালো আছি, কিন্তু মা ভালো নেই। কি বলছো ভাই? তোমার মায়ের কি হয়েছে? ভাইজান, গতকাল রাতে মায়ের জ্বর এসেছে। আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাইয়েছি, কিন্তু তারপরেও নাকি গভীর রাতে আরও ভীষণ জ্বর এসেছিল। কিন্তু আমাদের কাউকেই ডাকেনি। সকালে আমাকে ডেকে বলল সে তোমাদেরকে দেখতে চায়, তার হাতে নাকি সময় নেই। ভাই আওয়াল, তুমি এক্ষুনি মাকে ডাক্তার দেখাও। আমি কিছুক্ষণের মধ্যেই তোমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আয়েশা। কি ব্যাপার, আপনি না এই মাত্র অফিসে গেলেন, এত তাড়াতাড়ি ফিরে এলেন যে? আয়েশা, হাতে একদম সময় নেই। মা খুবই অসুস্থ, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে। মা নাকি বলেছে একটিবারের জন্য আমাদের সবাইকে দেখতে চায়। কি বলেন? আমি তো কাল বিকেলে আম্মাকে ফোন করেছিলাম, তখন তো আম্মা দিব্যি সুস্থ ছিলেন। হঠাৎ করে আম্মার আবার কি হলো? আয়েশা, আওয়াল বলল কাল রাত থেকে নাকি মায়ের খুব জ্বর এসেছে, আর সেই জ্বর আরও বেড়ে গিয়েছিল। মা সকালবেলা আব্দুল আওয়ালকে ডেকে বলেছে আমাকে, ফাতিমাকে, ওমরকে আর তোমাকে দেখতে চায়। তাই আমি তাড়াহুড়া করে অফিস থেকে চলে এলাম। এক্ষুনি আমাদের গ্রামে যেতে হবে। কিন্তু ফাতেমা ওমর তো স্কুলে চলে গেছে। চিন্তা করো না আয়েশা, আমি ওদেরকে স্কুল থেকেই নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। ছোট ঢেউ পদ্ম। ডাক্তার সাহেব, কি বুঝলেন? মায়ের অবস্থা কেমন? আওয়াল ভাই, একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে। ডাক্তার সাহেব, সিরিয়াস কিছু? আপনি আমায় অন্য রুমে নিয়ে এলেন যে? আওয়াল ভাই, আমি দুঃখিত, আপনার মা আর বাঁচবে না। ওনার হাতে আর সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার সময় আছে। তাই উনি এখন যা যা খেতে চায় আর যাকে যাকে দেখতে চায় তাকে খবর দিন। কি বলছেন ডাক্তার সাহেব? আমার মা সত্যি বাঁচবে না? কি বলছেন এসব? কাঁদবেন না আওয়াল ভাই, মা বাবা তো আর সারা জীবন কারো বেঁচে থাকে না। এই যে আমাকে দেখুন, আমার মা বাবাও তো আমাকে ছেড়ে চলে গেছে। আমি ডাক্তার হয়েও আমার মা বাবাকে বাঁচিয়ে রাখতে পারিনি। আমি তাহলে এখন আসি ভাই। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে আপনি কান্না করছেন কেন? ডাক্তার সাহেব কি বললেন? আম্মার কি সিরিয়াস কিছু হয়েছে? রমিজা, আমার মাকে যে আর বাঁচাতে পারবো না রমিজা। মা সত্যি বলেছিল তার হাতে আর সময় নেই, আর 2 থেকে 3 ঘন্টার মধ্যে মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। কি বলছেন আপনি? আমার তো বিশ্বাস হচ্ছে না। কালই তো আম্মা দিব্যি সুস্থ ছিলেন। আপনি এক কাজ করেন, আম্মাকে হাসপাতালে নিয়ে যান, বড় ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখিয়ে আর কোনো লাভ হবে না রমিজা। মায়ের যে ব্লাড ক্যান্সার হয়েছে, মা যে একেবারে লাস্ট স্টেজে চলে গেছে। মা এতদিন সুস্থ ছিল বলে
আমি কখনোই মাকে ডাক্তার দেখাইনি, কিন্তু হঠাৎ করে যে এমন হবে সেটা তো আমার জানাই ছিল না রমিজা। ছায়া আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এসেছেন? ওয়ালাইকুম সালাম ভাই আওয়াল। তুমি কান্না করছো কেন? মা কোথায়? ডাক্তার নিয়ে এসেছিলে? হ্যাঁ ভাইজান, এইমাত্র ডাক্তার চলে গেলেন। ডাক্তার সাহেব কি বলেছে ভাই? ভাইজান, মা যে আমাদের মাঝে আর থাকবে না ভাইজান, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন। আড়ালে হারা আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা আব্দুর রহমান, তুমি এসেছো। হয়তো বা আল্লাহ তাআলা তোমাদেরকে দেখানোর জন্য এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছে। মা, আপনি এসব কি বলছেন? আপনার কিছুই হবে না। মিথ্যা সান্ত্বনা দিও না বাবা, আমি তো জানি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আজরাইল আমার আশেপাশে ঘোরাফেরা করছে, এক্ষুনি যে আমার চলে যেতে হবে বাবা। আর ডাক্তার সাহেব যা বলেছে আমি সব শুনেছি। কোনো অসুবিধা হবে না আপনার। আমি আপনাকে শহরের বড় হাসপাতালে নিয়ে যাব। বাবা আব্দুর রহমান, তোমাকে এর আগে কতবার বলেছি শহরে আমি যাব না। ওই ইট পাথরের শহর যে আমার ভালো লাগে না। আমি গ্রামে জন্মেছি, গ্রামেই মরতে চাই। আমি মরে গেলে তোমার বাবার কবরের পাশে আমাকে দাফন করে দিও বাবা। কই আমার দাদু ভাইরা কই? ফাতেমা ওমরকে ডাকো। এসো দাদু ভাইরা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদের মুখখানা দেখলাম। দাদিমা, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম না দাদু ভাইরা, তোমাদের মুখখানি দেখার জন্য ছটফট করছিলাম। এখন তোমাদের মুখখানি দেখে ভালো লাগছে। এখন যে আমি শান্তিতে মরতেও পারবো। কি বলছেন কি দাদিমা? তোমার কিচ্ছু হবে না দাদিমা। আব্বুজান তোমাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন। আমার হাতে যে একদমই সময় নেই দাদু ভাইয়েরা। বাবা আব্দুর রহমান, আব্দুল আওয়াল, তোমরা এদিকে এসো। তোমাদের বাবা তোমাদের অনেক ছোট রেখেই মারা গেছে। আমি খুব ছোট থেকেই তোমাদের কষ্ট করে বড় করেছি। তোমার ছোট ভাই শহরে থাকতে পারে না বিধায় গ্রামে থাকে। গ্রামের সব জমি জমা দেখাশোনা করছে। আর তুমি পড়াশোনা শিখে শহরে চাকরি করো। তুমি শহরেও বেশ ভালোই আছো। আমার তোমাদের 2 ভাইয়ের ওপর কোনো অভিযোগ নেই। তোমরা আমার খুব ভালো করেই দেখাশোনা করেছো। আমি তোমাদের ওপর অনেক খুশি হয়েছি। বাবা মা তো চিরজীবন কারো বেঁচে থাকে না। আজ আমি চলে যাচ্ছি, তুমি তোমার ছোট ভাইয়ের খেয়াল রেখো। আমি ওর দায়িত্ব তোমাকে দিয়ে যাচ্ছি। ওর যেন কোনো অসুবিধা না হয় বাবা। মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আওয়ালের কোনো ক্ষতি হতে দিব না। আপনি যেমন আওয়ালকে আগলে রেখেছেন, আমিও সেভাবেই আওয়ালকে আগলে রাখবো। তোমার কথা শুনে খুব শান্তি পেলাম বাবা। আমি তাহলে এখন চলি।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। ভাই আব্দুল আওয়াল, মা মারা যাওয়ার তো 7 দিন পার হয়ে গেল। আমার অফিসের ছুটিও শেষ। আজ আমাকে যেতেই হবে। আমি তবে যাচ্ছি। তবে তোমাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোনে জানাবে, ঠিক আছে? ভালো থেকো ভাই। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। বোন রমিসা, আমরা তাহলে এখন আসি। ভালো থেকো তোমরা। যখনই মন খারাপ করবে শহরে আমাদের কাছে বেড়াতে চলে এসো। আচ্ছা ঠিক আছে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পর্বত চূড়া হয়ে একদিন ফাতেমা আর তার 2 বন্ধু মায়েশা মালিহা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। আড়ালে হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। হঠাৎ মায়েশা একটি মেয়েকে দেখিয়ে ফাতেমাকে বলল, ফাতেমা, ওই মেয়েটিকে দেখেছো? ওই মেয়েটিকে আমি প্রায় দেখি। এই রাস্তার ধারে পড়ে থাকা গাছের শুকনো ডালগুলো কুড়াতে আসে। ওর তো বয়স 8-10 হবে। ওর তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা, কিন্তু ও স্কুলে না গিয়ে এই বয়সে রাস্তার ধারে পড়ে থাকা গাছের শুকনো ডালগুলো কুড়ায় কেন? আমি তো জানি না মাইশা, চলো ওকে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা ঠিক আছে ফাতেমা, চলো। তোমার সৃজন মাঝে খুঁজি তোমার। এই বলে ফাতেমা, মায়েশা আর মালিহা 3 জনই ওই মেয়েটির কাছে চলে গেল। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। কে তোমরা? তুমি আমাদের চিনবে না, আমরা এই মহল্লাতেই থাকি, কিন্তু প্রায় দিনই আমরা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তোমাকে দেখি তুমি এই রাস্তার ধারে পড়ে থাকা শুকনো ডালগুলো কুড়াও। কিন্তু তোমার তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা, কিন্তু তুমি স্কুলে না গিয়ে এই শুকনো ডালগুলো কুড়াও কেন? মেয়েটি ফাতেমার কথার কোনো জবাব না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে আবারও শুকনো ডাল কুড়োতে লাগলো। কি ব্যাপার বোন, আমরা তো তোমায় কিছু জিজ্ঞেস করলাম, তুমি উত্তর দিচ্ছ না কেন? আমার জীবনে কথা শুনে তোমাদের কি লাভ? তোমরা কি আমার কোনো উপকার করতে পারবে? কি বলছো বোন? তোমার জীবনে আবার কিসের দুঃখ? আমাদেরকে বলো, আমরা তোমাকে সাহায্য করব। না, পারবে না। তার চেয়ে ভালো তোমরা এখান থেকে চলে যাও। আমার কাজ আমাকে করতে দাও। দেখলে ফাতেমা, মেয়েটি তো আমাদের কিছুই বলতে চাইলো না। আমার মনে হচ্ছে মেয়েটির খুব দুঃখ। তা না হলেও এই বয়সে এসে রাস্তার ধারে ডাল কুড়াবে কেন? বিহনের নদী জল সুর তুলে যায় পাশব। হ্যাঁ মাইশা, ঠিক বলেছো। চলো আমরা এক কাজ করি, আমরা ওই গাছটার নিচে গিয়ে বসি। ওই মেয়েটি যখন ডাল কুড়ানো শেষ করে ওর বাড়িতে যাবে, তখন আমরা ওর পেছন পেছন যাব। ওর বাড়িতে গিয়ে দেখে আসবো মেয়েটি সত্যি অনেক দুঃখে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, ঠিক বলেছো। চলো আমরা গিয়ে ওই বড় গাছটার নিচে বসে পড়ি। এরপর মায়েশা, মালিহা, ফাতেমা গিয়ে একটি গাছের নিচে বসে পড়ল আর দেখতে লাগলো কখন মেয়েটি ডাল কুড়ানো শেষ করে তার বাড়িতে ফিরে যায়। আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ফাতেমা, ওই দেখো দেখো, মেয়েটি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো তোমরা, আমাদেরকেও ওর পেছন পেছন যেতে হবে। এরপর ফাতেমা আর মায়েশা, মালিহাও মেয়েটির পেছন পেছন হেঁটে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর মেয়েটি হঠাৎ একটি বড় বাড়ির ভেতর ঢুকে পড়ল। উড়ে উড়ে যায়। ফাতেমা, ওই দেখো, ওই মেয়েটি তো ওই বাসার ভেতরে ঢুকে পড়লো। আমার মনে হচ্ছে মেয়েটি ওর কুড়িয়ে আনা ডালগুলো এই বাসাতে বিক্রি করে, হয়তো বা। আচ্ছা চলো আমরা একটু অপেক্ষা করি, দেখি মেয়েটি বের হয় কিনা। উড়ে উড়ে যায়
মাইশা, মেয়েটি তো বাসা থেকে বেরি হচ্ছে না। চলো আমরা ভেতরে গিয়ে দেখি মেয়েটি বাসার ভেতরে কি করছে। কিন্তু ফাতেমা, কার বাসা? আমরা না বলেই ঢুকে যাব? কিচ্ছু হবে না, চলো তো মাইশা। মাঝে খুঁজি তোমার ফাতেমা, গেটটা তো খোলাই দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখি। এই বলে ওরা তিনজনই সেই বাসার ভেতরে ঢুকে গেল। আর ভেতরে গিয়ে দেখলো এক মহিলা বড় একটি লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি ওই মহিলার সামনে দাঁড়িয়ে কান্না করছে। এই হারামজাদি, আজ মাত্র এই কয়টা খড়ি এনেছিস? এই অল্প খড়ি দিয়ে কি 3 বেলার রান্না হবে? মা, 3 বেলায় কেন খড়ি দিয়ে রান্না করতে হবে? বাসায় তো গ্যাসের চুলাও আছে, গ্যাসের চুলাতেও তো রান্না করা হয়। শুনেছ নবাবজাদির কথা? সে করবে গ্যাসের চুলায় রান্না। গ্যাসের যে দাম, গ্যাস শেষ হলে কি তোর মরা মা এসে গ্যাস কিনে দিয়ে যাবে? আমার মরা মা কেন গ্যাস কিনে দিয়ে যাবে? আমার বাবা তো এখনো বেঁচে আছেন, আর সে হাজার হাজার টাকাও আয় করেন। গ্যাস শেষ হলে বাবা গ্যাস কিনে আনবে। এই বাড়িতে তুই যতদিন আছিস ততদিন গ্যাসের চুলায় কোনো রান্না হবে না, বুঝেছিস? যা গিয়ে মাটির চুলায় রান্না বসিয়ে দে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আর এই খড়িগুলো দিয়েই তুই 2-3 বেলা রান্না করবি। তুই কিভাবে করবি সেটা আমি জানি না। মা, আমি এত ছোট মানুষ হয়েও রোজ রোজ কি এতগুলো রান্না বান্না কাজ করতে পারি? ওরে বাবা, একা করতে পারছিস না তো আমি কি করব? আমি কি এখন তোকে আরেকটা কাজের মানুষ এনে দিব? শুনেছ নবাবজাদির কথা? তার নাকি এখন কাজের লোক চাই। তুই তো এই বাড়ির কাজের মেয়ে, তুই থাকতে আরেকজনকে কেন আনবো বল? এই বাড়িতে তোর থাকতে হলে কাজ করেই খেতে হবে, বুঝেছিস? আম্মু, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? চিল্লাচিল্লি কি আর সাধে করি? ওই দেখো মা, ওই নবাবজাদির কাণ্ড। সারাদিনে মাত্র এতটুকু রান্নার খড়ি জোগাড় করে এনেছে, আবার বলছে রান্না করার জন্য নাকি তার আরেকজনের সাহায্য করতে হবে। মানে সে কাজের লোক চাচ্ছে। এই হারামজাদি, তুই কাজের লোক চাচ্ছিস? তুই তো এই বাড়ির কাজের লোক। তুই থাকতে শুধু শুধু আরেকজন কাজের লোককে নিয়ে ওদেরকে বেতন দিব কেন? তোর পোষালে তুই এই বাড়িতে থাক, আর না হলে চলে যা। এই বাড়িতে থাকতে হলে তোকে কাজ করে খেতে হবে। চলো তো আম্মু, এসব ভিখারিদের সাথে কথা বলে লাভ নেই। আমার ক্ষুধা পেয়েছে, আমায় একটু নুডলস বানিয়ে দাও। আয়, শুনেছিস আমার মেয়ের কথা? এক্ষুনি গিয়ে নুডলস বানিয়ে নিয়ে আয়, যা। এরপর সে মেয়েটিও সেখান থেকে রান্না করতে চলে গেল। এদিকে ফাতেমা, মাইশা আর মালিহা তিনজনই গেটের বাইরে এসে একজন আরেকজনকে বলল, দেখলে ফাতেমা, আমার মনে হচ্ছে এই মেয়েটি এতিম। ওর মা মারা গিয়েছে, তারপর নিশ্চয় ওর বাবা এই মহিলাটাকে বিয়ে করে এনেছে। আর এই মহিলারও একটা নিজের মেয়ে আছে, আর ওরা মা মেয়ে দুজনে মিলে এই মেয়েটাকে অত্যাচার করে। ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, আর রান্নার জন্য রাস্তা থেকে খড়ি কুড়িয়ে আনায়। মেয়েটিকে স্কুলে যেতে দেয় না, সারাদিন ওকে দিয়ে কাজ করায়। এজন্যই মেয়েটি মনের দুঃখে ওর কষ্টের কথা আমাদেরকে বলতে চায়নি। হ্যাঁ মাইশা, তুমি ঠিক কথাই বলেছ। তবে এই মেয়েটিকে আমাদের সাহায্য করতে হবে। ও আমাদের মহল্লায় থাকে, ওর সৎ মা ওকে দিনের পর দিন এভাবে অত্যাচার করবে, সেটা আমি মেনে নিতে পারবো না। চলো আমরা এক্ষুনি গিয়ে ওর মাকে বলবো, ওর মা যেন ওকে আর এভাবে অত্যাচার না করে। ওর মা কি আমাদের কথা শুনবে ফাতেমা? ওই মহিলাটার কথাবার্তা শুনে মনে হলো ওই মহিলা আস্ত একটা ডাইনি। ওর মনে কোনো মায়া দয়া নেই। তখনই ওই পথ দিয়ে সাইকেল নিয়ে ওমর যাচ্ছিল। কি ব্যাপার ফাতেমা, তোমরা এখনো বাসায় যাওনি? আমি তো স্কুল থেকে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে মাঠে যাচ্ছি বন্ধুদের সাথে খেলা করতে, আর তোমরা কিনা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছো? ভাইয়া, আমরা এখানে একজনের বিপদ দেখে দাঁড়িয়ে আছি। কি বলছো ফাতেমা, কার বিপদ? ভাইয়া, এই বাড়িতে এক মেয়ে আছে, মেয়েটির ভীষণ বিপদ। মেয়েটি খুব কষ্টে আছে। তাই নাকি? কে সেই মেয়ে? মেয়েটিকে তো আমরা চিনি না, কিন্তু ওর পিছু করতে করতে এখান পর্যন্ত চলে এসেছি। তোমরা কি নিজ চোখে দেখেছো? হ্যাঁ ভাইয়া,
আমরা সব কিছু নিজ চোখে দেখেছি। তুমি বাড়ির ভেতরে চলো, তাহলে তুমিও দেখতে পাবে। এরপর ওরা সবাই মিলে আবারও বাড়ির ভেতরে প্রবেশ করলো। এ কি, তোমরা কারা? তোমরা এখানে কি করছো? এই বাড়িতে একটি মেয়ে আছে, আমরা হচ্ছি ওর বন্ধু। ওকে ডাকেন, ওর সাথে আমাদের দরকার আছে। কি বলছো কি? আমার বাসায় তোমাদের বন্ধু হওয়ার মতো কেউ নেই। যাও এখান থেকে তোমরা। আছে একজন, একটু আগেই খড়ি কুড়িয়ে এনে এই বাসায় ঢুকেছে। কি বলছো বাবা? ওই ঘুটে কুরুনের মেয়ে তোমাদের বন্ধু? আমি তো ভেবেছিলাম আমার মেয়ে আদিবা হয়তোবা তোমাদের বন্ধু হবে। এই নবাবজাদি, কই গেলি? এদিকে আয়, দেখ তোর বন্ধুরা এসেছে। মেঘমালা আকাশে কি ব্যাপার, তোমরা আমার পেছন পেছন আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? যাও এখান থেকে, যাও বলছি। হ্যাঁ, শুধু বাড়ি পর্যন্তই নয়, আমরা তোমাদের সমস্ত কথা শুনেছি আর আমরা বুঝে গিয়েছি তুমি এই বাড়িতে খুবই কষ্টে আছো। এই যে আন্টি, শুনুন, আপনি এই মামরা মেয়েটাকে কেন প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন? আপনারা তো একটা নিজের মেয়ে আছে, তার সাথে কেউ যদি এমন ব্যবহার করত তাহলে আপনার কেমন লাগতো বলেন? ওর তো এই বয়সে স্কুলে যাওয়ার কথা, আর আপনি ওকে স্কুলে না পাঠিয়ে এই বয়সে আপনি ওকে রাস্তায় খড়ি কুড়াতে পাঠিয়েছেন। আমার সংসার, আমার ঘর, আমি কি করব না করব সেটা কি এখন তোমাদের কৈফিয়ত দিতে হবে? তোমরা কে হে? যাও তো এখান থেকে। আমরা যেই হই না কেন, কিন্তু আপনি এর সাথে জুলুম করছেন। আপনি কি জানেন এতিমের সাথে জুলুম করা কিরকম পাপ? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমের সাথে অন্যায় করে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন এতিম ছিলেন। আপনি যেটা করছেন এটা একদমই অন্যায় কাজ। ওর এই বয়সে স্কুলে যাওয়ার কথা, আর আপনি কি না ওকে স্কুলে না পাঠিয়ে ওকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিচ্ছেন। আমার বাড়ি, আমার বিষয়, তোমাদেরকে এখানে নাক গলাতে হবে না। তোমরা কি এখান থেকে যাবে, নাকি তোমাদেরকেও এখন লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিব? বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এইখান থেকে যাবই, তবে একটু পরেই পুলিশ নিয়ে আবারও ফিরে আসব। পুলিশ এসে আপনাকে ইচ্ছা মতো ধোলাই দিবে। আপনি একটি এতিম মেয়ের জীবন নষ্ট করছেন। আমরা থানায় গিয়ে আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দেব, তাহলে দেখবেন তারপর কেমন মজা। বাবা, তোমরা এমন কাজ করো না। আমি অন্যায় করেছি। ও সৎ মেয়ে বলে ওকে আমি দিনের পর দিন অত্যাচার করেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি এখন থেকে ভালো হয়ে যাব, আর কখনো ওর উপর জুলুম করব না। কথাটা যেন মনে থাকে। শুনো বোন, তোমাকে যদি এই বাড়িতে আবারও জুলুম অত্যাচার করে তাহলে তুমি আমাদেরকে জানাবে, আমরা এসে তোমার সমস্যার সমাধান করে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা, কাল থেকে ওকে আপনার নিজের মেয়ে আদিবার সাথে স্কুলে পাঠিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে বাবা। এই বলে ওরা সবাই সেখান থেকে চলে গেল। ফাতেমা, তোমরা তাহলে এখন বাসায় যাও, আমি খেলতে চাই। আশা করি ওই মেয়ের আর কোনো সমস্যা হবে না। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজা